আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। নমস্কার বন্ধুরা, আমি কুহেলি। কুহেলিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের দ্বিতীয় চ্যানেল বাঙালি ও বাংলার আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গত দুটো এপিসোডে রবীন্দ্রনাথের জীবনী নিয়ে আমরা আলোচনা করেছি। প্রথম এপিসোডে আমরা রবীন্দ্রনাথের বাল্যকাল, দ্বিতীয় এপিসোডে আমরা রবীন্দ্রনাথের শিক্ষা জীবন নিয়ে আলোচনা করেছি। আজ তৃতীয় এপিসোড। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবন নিয়ে। বন্ধুরা, সত্যি কথা বলতে আমি তো বাঙালি এবং বাংলা তথা ভারত নিয়ে আমি গর্বিত যে আমি ভারতে জন্মেছি তথা রবীন্দ্রনাথের জন্মভূমি, সেখানে আমার জন্ম। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা বা বিস্তারিত খবর বা ইনফরমেশান আপনাদের আমি আদৌ দিতে পারছি কি না, সেটা আমি অতটা ধৃষ্টতা আমার মধ্যে নেই যে আমি কনফার্ম করে আপনাদের বলতে পারবো যে সমস্ত সাহিত্য জীবন সম্পর্কে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত সাহিত্য জীবন সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত খবর দিচ্ছি তা আমি বলছি না। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বা তাকে নিয়ে যতটুকু পড়েছি বা জেনেছি বা তার সাহিত্য সম্পর্কে যতটুকু পড়াশোনা করেছি, তার থেকে যেটুকু আমি ইনফরমেশন পেয়েছি, যতটুকু আমার কাছে আছে, আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। বন্ধুরা, শৈশব, কৈশোর, কৈশোর যৌবন, যৌবন বার্ধক্য, সমস্ত জীবন নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চা। তো সেখানে আমরা কতটা প্রবেশ করেছি, আমাদের কাছে কতটা খবর আছে, আমরা কতটা ইনফরমেশান পেয়েছি, সেটা একমাত্র তিনিই জানতেন। কিন্তু তিনি তো আমাদের মধ্যে নেই। তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এপিসোডটা শুরু করছি। আশা করছি আগের দুটো এপিসোডের মতো আজকের এপিসোডও আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আপনাদের কোনো কমেন্টস থাকে করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটু শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিও প্রত্যেক দিন যে নোটিফিকেশান আপনারা পাবেন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো দহন দানে, হে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান পরিচয় তিনি কবি। তবে একাধারে তিনি কবি, গল্পকার, নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীত স্রষ্টা, চিত্রকর, অভিনেতা ও কণ্ঠশিল্পী। শিল্প, সাহিত্য, সংস্কৃতির এমন কোনো শাখা নেই যেখানে তার বিচরণ ছিল না। অসাধারণ তার সাহিত্যকর্ম। বাংলা ভাষায় সর্বকালে সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় তাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের সংখ্যা 52টি, তার 38টি নাটক, 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন, যার অধিকাংশ তার জীবদ্দশায় এবং বেশ কিছু তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। তার রচিত গানের সংখ্যা 1915। তার সবগুলো ছোট গল্প ও গান গল্পগুচ্ছ ও গীতবিতানে অন্তর্ভুক্ত। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত এবং অপ্রকাশিত রচনা 32 খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় পত্র সাহিত্য
19টি খণ্ডে চিঠিপত্র সংকলনে ও অন্য 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়েছে। তিনি প্রায় 2000 ছবি এঁকেছেন। তার বিভিন্ন রচনা বিশ্বের নানা ভাষায় অনুমোদিত হয়েছে ও হয়ে চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা সাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে নিজস্ব মতামত প্রকাশ করেছেন। সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে গেছেন সারা জীবন। লেখালেখিতে কবিগুরুর হাতেখড়ি মাত্র 8 বছর বয়সে। তার প্রথম কবিতা প্রকাশিত হয় 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায়। কবিতার নাম অভিলাষ। এটি তার প্রথম প্রকাশিত রচনা। 1875 সালে বার্ষিক হিন্দু মেলা উৎসবে তিনি রচনা করেন হিন্দু মেলার উপহার। কবিতাটি প্রকাশিত হয় অমৃতবাজার পত্রিকায়। 1877 সালে ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয়। এগুলি হল মেঘনাদ বধ কাব্যের সমালোচনা, ভানুসিংহ ভণিতাযুক্ত রাধাকৃষ্ণ বিষয়ক কবিতাগুচ্ছ, যা পরবর্তীকালে ভানুসিংহ ঠাকুরের পদাবলী বা ভানুসিংহের পদাবলী নামে প্রকাশিত হয়, এবং ভিখারিণী ও করুণা নামে 2টি গল্প। উল্লেখ্য এই যে ভিখারিণী বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। 1878 সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কবির কাহিনী। এটি রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত গ্রন্থ। রবীন্দ্রনাথ প্রথম জীবনে ছিলেন বিহারীলাল চক্রবর্তীর অনুসারী কবি। 1878 সালে কবি কাহিনী, 1880 সালে বনফুল ও 1881 সালে ভগ্ন হৃদয়, এই 3টি কাব্যগ্রন্থে বিহারীলালের প্রভাব সুস্পষ্ট। সন্ধ্যা সঙ্গীত 1982 সালে রচিত তার কাব্যগ্রন্থ। সেখান থেকে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের বাণী। সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমল, ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু ছিল মানব হৃদয়ের বিষণ্ণতা, আনন্দ, মর্ত্যপ্রীতি ও মানবপ্রেম। প্রথম দিকে সাধু ভাষায় কবিতা রচনা করলেও পরবর্তীকালে কবিতার ভাষা হিসেবে বেছে নেন চলিত বাংলা ভাষাকে। বহু বর্ণময় তার কাব্য, কখনো রক্ষণশীল ধ্রুপদী শৈলীতে, কখনো হাস্যোজ্জ্বল লঘুতায়, কখনো বা দার্শনিক গাম্ভীর্যে, আবার কখনো বা তা আনন্দ উচ্ছ্বাসে মুখরিত। এই কাব্যগুলির উৎস পঞ্চদশ ও ষোড়শ শতকে রচিত বৈষ্ণব কবিদের পদাবলী সাহিত্য। রবীন্দ্রনাথের কাব্যে গভীর প্রভাব বিস্তার করেন উপনিষদ রচয়িতা ঋষি কবিগণ। এদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলেন ব্যাস। 1890 সালে প্রকাশিত মানসী, 1894 সালে প্রকাশিত সোনার তরী, 1896 সালে প্রকাশিত চিত্রা, 1896 সালে প্রকাশিত চৈতালি, 1900 সালে কল্পনা এবং 1900 সালে ক্ষণিকা কাব্যগ্রন্থে ফুটে উঠেছে রবীন্দ্রনাথের প্রেম ও সৌন্দর্য সম্পর্কিত রোম্যান্টিক ভাবনা। 1901 সালে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার পর রবীন্দ্রনাথের কবিতায় আধ্যাত্মিক চিন্তার প্রাধান্য পরিলক্ষিত হয়। তবে 1915 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল, সেই সময় আধ্যাত্মলোকের পরিবর্তে পুনরায় তিনি মর্ত্যলোকের দিকে তাকালেন। তার এই নবদৃষ্টির ফসল 1916 সালের বলাকা। এরপর 1918 সালে পলাতকা কাব্যে গল্প কবিতার আকারে তিনি নারী জীবনের সমসাময়িক সমস্যাগুলি তুলে ধরেন। এরপর 1925 সালে পূরবী
ও 1929 সালে মহুয়া কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর আবার ফিরে এলেন প্রেমের আশ্রয়ে। কবিগুরুর কাব্যখ্যাতি শুধু বাংলায় সীমাবদ্ধ থাকেনি, তা বাংলার বাইরেও ছড়িয়ে পড়েছিল। 1901 সালে নৈবেদ্য, 1906 সালে খেয়া ও 1910 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের নির্বাচিত কিছু কবিতার অনুবাদ পাশ্চাত্য সমাজে পরিচিত করে তোলে তাকে। এই অনুবাদগুলির সংকলন 1913 সালে সংস অফারিংস বা ইংরেজিতে গীতাঞ্জলি প্রকাশিত হওয়ার পর সুইডিশে একাডেমি তাকে নোবেল সাহিত্য পুরস্কারে পুরস্কৃত করে। এর মধ্যে দিয়ে রবীন্দ্রনাথই হলেন প্রথম এশীয় নোবেল জয়ী সাহিত্যিক। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে স্যার উপাধিতে ভূষিত করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই উপাধি ত্যাগ করেন। বিশ্বকবির জীবনের শেষ দশক অর্থাৎ 1932 থেকে 1941 সাল এক অত্যাশ্চর্য পর্যায়। কবিতার আঙ্গিক ও বিষয়বস্তু নিয়ে নতুন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন তিনি। এই পর্বে তার মোট 50টি বই প্রকাশিত হয়। সাহিত্যের নানা ধারায় নব নব সৃষ্টিতে মেতে উঠেছিলেন তিনি। এই সময়ের মধ্যেই রচিত হয় তার গদ্য গীতিকা ও নৃত্যনাট্য। প্রথমে প্রকাশিত হল 1932 সালে পুনশ্চ, 1935 সালে শেষ সপ্তক ও 1936 সালে পত্রপুট ও শ্যামলী নামে এই 4টি গদ্যকাব্য। তারপর জীবনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে 1940 সালে রোগশয্যায় এবং 1941 সালে আরোগ্য, জন্মদিনে ও শেষ লেখা, যার মধ্যে শেষ লেখা এই রচনাটি তার মৃত্যুর অব্যাহতির পর প্রকাশিত হয়। শেষ কবিতা তোমার সৃষ্টির পথ মৃত্যুর 8 দিন আগে মৌখিকভাবে রচনা করেছিলেন তিনি। 1890 সালে তৎকালীন পূর্ববঙ্গ বর্তমান সিরাজগঞ্জের শাহজাদাপুরে বসে তিনি লেখেন বিসর্জন নাটক। 1992 সালে প্রকাশিত হয় নাট্যকাব্য চিত্রাঙ্গদা। সেই সঙ্গে নিয়মিত গীতি চর্চাও করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1894 সালে গ্রহণ করেন সাধনা পত্রিকার সম্পাদনার ভার। এই পত্রিকাতেই সেই সময়ে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কিছু গদ্য রচনা প্রকাশিত হয়। উল্লেখ্য গল্পগুচ্ছ, গল্প সংকলনের প্রথম 84টি গল্পের অর্ধেকই এই সময়ের রচনা। এই গল্পগুলির রসদ তিনি সংগ্রহ করেছিলেন পূর্ববঙ্গের গ্রামীণ হিন্দু সমাজ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বাংলা ভাষায় তার অত্যন্ত জনপ্রিয় সাহিত্যকর্ম। 1883 থেকে 1934 সালের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর 13টি উপন্যাস রচনা করেছিলেন। এগুলি হল 1883 সালে বউ ঠাকুরানীর হাট, 1887 সালে রাজর্ষি, 1903 সালে চোখের বালি, 1906 সালে নৌকাডুবি, 1908 সালে প্রজাপতির নির্বন্ধ, 1910 সালে গোরা, 1916 সালে ঘরে বাইরে ও চতুরঙ্গ, 1929 সালে যোগাযোগ ও শেষের কবিতা, 1933 সালে দুই বোন, 1934 সালে মালঞ্চ এবং 4 অধ্যায়। বউ ঠাকুরানীর হাট ও রাজর্ষি ঐতিহাসিক উপন্যাস। ঘরে বাইরে উপন্যাসে বিংশ শতাব্দীর প্রথমার্ধে ভারতীয় জনমানসে জাতীয়তাবাদের উত্থানের দিকে আলোচিত হয়েছে। এই উপন্যাসে ধর্ম ও জাতীয়তাবাদের সংমিশ্রণের বিপদ ও তার প্রতি রবীন্দ্রনাথের বিতৃষ্ণা ব্যক্ত হয়েছে। অন্যদিকে গোরা উপন্যাসের বিষয়বস্তু কতকটা একই, তবে এই উপন্যাসে
ভারতীয়ত্বের স্বরূপ সন্ধানেও ব্রতী হন কবি। ঘরে বাইরে উপন্যাসে আত্মপরিচিতি, ব্যক্তি স্বাধীনতা ও ধর্মবিন্যাসের মতো বিষয়গুলি এক পারিবারিক উত্থান ও ত্রিকোণ প্রেমের সম্পর্কে আধারে আলোচিত হয়। শেষের কবিতা একটি কাব্যিক উপন্যাস। জীবনের শেষ দশকে তিনি রচনা করেন 3টি ভিন্ন ধর্মী উপন্যাস, 2 বোন, মালঞ্চ ও 4 অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্ব পরিচয় প্রকাশিত হয় 1937 সালে। এই গ্রন্থে তিনি জ্যোতির্বিজ্ঞানের আধুনিকতম সব সিদ্ধান্তকে সরল বাংলা গদ্যে লিপিবদ্ধ করেছিলেন। পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞানে সম্পর্কে তার অর্জিত জ্ঞানের প্রভাব পরিলক্ষিত হয় তার কাব্যেও। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। মূলত হিতবাদী, সাধনা, ভারতী, সবুজপত্র প্রভৃতি মাসিক পত্রিকাগুলির চাহিদা মেটাতে তিনি তার ছোট গল্প রচনা করেছিলেন। এসব রচনা উচ্চ সাহিত্য মূল্য সম্পন্ন। রবীন্দ্রনাথের জীবনের সাধনা পর্বটি ছিল সর্বাপেক্ষা সৃষ্টিশীল পর্যায় এবং এই পর্যায়টি ছিল 1891 থেকে 1895 সাল। তার গল্পগুচ্ছ গল্প সংকলনের প্রথম 3 খণ্ডের 84টি গল্পের অর্ধেকই রচিত হয় এই সময়কালের মধ্যে। এসব গল্পে পারিপার্শ্বিক ঘটনাবলীর প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। আধুনিক ধ্যান ধারণা সম্পর্কে মতামত প্রকাশ করেছেন তিনি। গল্পগুচ্ছ সংকলনের অন্য গল্পগুলির অনেকগুলি রচিত হয়েছিল রবীন্দ্র জীবনের সবুজপত্র পর্বে, অর্থাৎ 1914 থেকে 1917 সাল। তার উল্লেখযোগ্য কয়েকটি গল্প হল কঙ্কাল, নিশীথে, মণিহারা, ক্ষুধিত পাষাণ, স্ত্রীর পত্র, নষ্ট নীর, কাবুলিওয়ালা, হৈমন্তী, দেনা পাওনা, মুসলমানির গল্প ইত্যাদি। শেষ জীবনে রবীন্দ্রনাথ লিপিকা, সে ও 3 সঙ্গী নতুন আঙ্গিকে গল্প রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ও ইংরেজি ভাষায় অসংখ্য প্রবন্ধ রচনা করেছিলেন। এইসব প্রবন্ধে তিনি সমাজ, রাষ্ট্রনীতি, ধর্ম, সাহিত্যতত্ত্ব, ইতিহাস, ভাষাতত্ত্ব, ছন্দ, সঙ্গীত ইত্যাদি নানা বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন। রবীন্দ্রনাথের সমাজচিন্তামূলক প্রবন্ধগুলি সমাজ সংকলনে সংকলিত হয়েছে 1908 সালে। রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ে লেখা রাজনীতি সংক্রান্ত প্রবন্ধগুলি সংকলিত হয়েছে 1937 সালে কালান্তর সংকলনে। রবীন্দ্রনাথের ধর্মভাবনা ও আধ্যাত্মিক অভিভাষণগুলি সংকলিত হয়েছে 1909 সালে ধর্ম ও 1909 থেকে 1916 সালে শান্তিনিকেতন অভিভাষণ মালায়। রবীন্দ্রনাথের ইতিহাস সংক্রান্ত প্রবন্ধগুলি স্থান পেয়েছে 1906 সালে ভারতবর্ষ, 1955 সালে ইতিহাস ইত্যাদি গ্রন্থে, 1907 সালে সাহিত্য, 1936 সালে সাহিত্যের পথে, 1943 সালে সাহিত্যের স্বরূপ গ্রন্থে রবীন্দ্রনাথ সাহিত্য তত্ত্ব আলোচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1915টি গান রচনা করেছেন। এই গানগুলি রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। ধ্রুপদী ভারতীয় সঙ্গীত, বাংলা লোকসঙ্গীত ও ইউরোপীয় সঙ্গীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন। রবি ঠাকুর তার বহু কবিতাকে গানে রূপান্তরিত করেছিলেন। রবীন্দ্র বিশেষজ্ঞ সুকুমার সেন রবীন্দ্রসঙ্গীত রচনার ইতিহাসে 4টি পর্ব নির্দেশ করেছেন। প্রথম পর্বে তিনি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট গীতের অনুসরণে গান রচনা শুরু করেছিলেন। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ 1884 থেকে 1900 সাল পর্যন্ত পল্লীগীতি ও কীর্তনের অনুসরণে রবীন্দ্রনাথ নিজস্ব সুরে গান রচনা করেছিলেন।
এই পর্বের রবীন্দ্রসঙ্গীতে ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট সঙ্গীত স্রষ্টা মধুকান, রামনিধি গুপ্ত, শ্রীধর কথক প্রমুখের প্রভাবও সুস্পষ্ট। এই সময় থেকেই তিনি স্বরচিত কবিতায় সুর দিয়ে গান রচনাও শুরু করেছিলেন। 1900 সালে শান্তিনিকেতনে বসবাস শুরু করার পর থেকে রবীন্দ্রসঙ্গীত রচনার তৃতীয় পর্বের সূচনা ঘটে। এই সময় রবীন্দ্রনাথ বাউল গানের সুর ও ভাব তার নিজের গানের অঙ্গীভূত করেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত ছবি আঁকা শুরু করেন প্রায় 70 বছর বয়সে এসে। চিত্রাঙ্কনে কোনো প্রথাগত শিক্ষা তার ছিল না। প্রথম দিকে লেখার হিজিবিজি কাটাকুটিগুলোকে একটি চেহারা দেওয়ার চেষ্টা করতেন তিনি। এই প্রচেষ্টা থেকেই তার ছবি আঁকার সূত্রপাত ঘটে। 1928 থেকে 1939 কাল পরিধিতে অঙ্কিত তার স্কেচ ও ছবির সংখ্যা 2500-এরও উপর, যার 1574টি শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে সুরক্ষিত আছে। দক্ষিণ ফ্রান্সের শিল্পীদের উৎসাহে 1926 খ্রিস্টাব্দে তার প্রথম চিত্র প্রদর্শনী হয় প্যারিসের পিগাল আর্ট গ্যালারিতে। এরপর সমগ্র ইউরোপেই কবির একাধিক চিত্র প্রদর্শিত হয়। ছবিতে রং ও রেখার সাহায্যে রবীন্দ্রনাথ সংকেতের ব্যবহার করতেন। বাংলা ভাষাকে বিশ্ব সাহিত্যের আসনে আসীন করেছেন তিনি 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারের মতো গৌরবময় স্বীকৃতি অর্জনের মধ্যে দিয়ে। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি এই স্বীকৃতি অর্জন করেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা ও ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে কবিগুরুর রচনা। তিনিই একমাত্র ব্যক্তিত্ব যিনি দুটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীতের স্রষ্টা। তার অতুলনীয় সাহিত্যকর্ম ও সৃষ্টি সম্পর্কে স্বল্প পরিসরে বর্ণনা সম্ভব নয়। শৈশব থেকে শুরু করে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করতে তার অমূল্য জীবন সাধনার তুলনা তিনি নিজেই। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের রবীন্দ্রনাথের জীবনীর তৃতীয় পর্ব, অর্থাৎ তার সাহিত্য সাধনার পর্ব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি খুব স্বল্প জ্ঞান নিয়ে যতটুকু তার সম্পর্কে জেনেছি সশ্রদ্ধ নিবেদন করলাম আপনাদের কাছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর দেখা হচ্ছে আগামীকাল রবীন্দ্রনাথের জীবনীর চতুর্থ পর্বে, অর্থাৎ তার সংসার ও বিবাহিত জীবন নিয়ে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।